হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা WBCS প্রিলিমস 2021 জন্য যে প্র্যাকটিসের সেশনটি শুরু করেছি WBCS প্রিলিমিনারি উইনার এই বুক থেকে। তো অলরেডি 6টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 7 নম্বর প্র্যাকটিস সেটটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখে নেই কী কী কোশ্চেন রয়েছে আজকে। প্রথম কোশ্চেন দেখো, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স সংক্রান্ত বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি করেন। চূড়ান্ত নিষ্পত্তি কে করেন? এখানে কিন্তু দেখো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখো হাইকোর্টের বিচারপতি যে রয়েছেন সেই বিচারপতির অবসর গ্রহণের বয়স সংক্রান্ত যে কোনো যদি বিবাদ হয় সেই বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এই তোমার রাষ্ট্রপতি এই চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা মনে রাখবে। আর এই যে হাইকোর্ট, এই হাইকোর্ট সম্পর্কে কোথায় বলা রয়েছে, কত নং ধারায়? এই হাইকোর্ট সম্পর্কে কিন্তু 214 থেকে 226 নং ধারার মধ্যে কিন্তু এই হাইকোর্ট সম্পর্কে বলা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কোন রাজ্যের উপজাতি অঞ্চলে স্বাতন্ত্র্যতা বজায় রাখতে নির্দেশ দিতে পারেন যে সংসদ দ্বারা বানানো আইন এই রাজ্যের কি ওই উপজাতি অঞ্চলে বলবৎ হবে না, এটা নির্দেশ দিতে পারেন। আর নিম্নলিখিত কোন রাজ্যে এই নিয়মের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এই নিয়মটা কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর কি। এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ নাগাল্যান্ড কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই যে 3টি রাজ্য রয়েছে, বাকি 3টি অপশন যে রয়েছে, এই 3টি রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলে কিন্তু স্বতন্ত্রতা বজায় রাখতে রাষ্ট্রপতি কিন্তু ঘোষণা করতে পারেন যে ওই সকল অঞ্চলে কি হবে, সংসদ দ্বারা পাস হওয়া আইন কিন্তু লাগু হবে না, এটা কিন্তু ঘোষণা করতে পারেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো রয়েছে, কেন্দ্র রাজ্যের তালিকাভুক্ত বিষয়গুলিতে নিয়ম বানাতেই পারে নিচের 4টি অবস্থার কথা দেওয়া হলো, যে নির্দেশ করুন যে সেই অবস্থাগুলোর মধ্যে সেখানে কেন্দ্র ও রাজ্যের তালিকাভুক্ত বিষয়ে নিয়ম বানাতে পারে না কোন ক্ষেত্রে। দেখো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ লোকসভা যদি সিদ্ধান্ত নেয় যে দেশের স্বার্থে সংসদ এবং রাজ্যের তালিকার অন্তর্গত বিষয়ে নিয়ম বানাতে পারে। তো দেখো এখানে কিন্তু অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো এই যে অপশনগুলোর মধ্যে যদি রাজ্যসভা ঘোষণা করে যে জাতীয় স্বার্থে কোনো রাজ্যের তোমার রাজ্য তালিকার কেন্দ্র আইন বানাতে পারে, তাহলে কিন্তু সংসদ সেই বিষয়ে তোমার আইন বানাতে পারে, এটা কিন্তু বলা রয়েছে রাজ্যসভার ক্ষেত্রে। আর এখানে বলা রয়েছে কি তোমার লোকসভার কথা বলা রয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়, অর্থাৎ পঞ্চায়েতি রাজ যে রয়েছে এটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন বি, অর্থাৎ তোমার 24শে এপ্রিল 1993 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো 73তম সংবিধান সংশোধনীর দ্বারা এই পঞ্চায়েতি রাজকে কিন্তু সংবিধানের স্বীকৃতি দেওয়া হয় আর কি। আর এই বিলটি উত্থাপিত হয় 1991 সালে সেপ্টেম্বর মাসে, আর পরবর্তীতে আইনে পরিণত হয় কিন্তু 1992 সালে, এবং তারপরে আইন বলবৎ হয় কত সালে? এটা হচ্ছে 24শে এপ্রিল 1993 সালে কিন্তু এই আইনটা বলবৎ হয়ে থাকে। তো দেখো এই যে পঞ্চায়েতি রাজের কথা বলা হচ্ছে, এই পঞ্চায়েতি রাজ কিন্তু একাদশ তপশিলের অন্তর্ভুক্ত রয়েছে, এটা মনে রাখবে। একাদশ তপশিলের 243 নং ধারায় কিন্তু এটা রয়েছে। আর দেখো এই যে পঞ্চায়েতি রাজ, এই পঞ্চায়েতি রাজ কোন রাজ্যে সর্বপ্রথম চালু হয়? পঞ্চায়েতি রাজ কিন্তু রাজস্থানে সর্বপ্রথম চালু হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, যে একাদশতম তপশিলে কতগুলি কার্যকর দফা আছে, কতগুলি কার্যকর দফা রয়েছে এই একাদশতম তপশিলে? তো দেখো একটু আগে যেটা বললাম আমরা পঞ্চায়েতি রাজ, সেটা কিন্তু রয়েছে কি তোমার একাদশতম তপশিলে। তো দেখো এখানে কতগুলি কার্যকর দফা আছে, এখানে কিন্তু অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 29টি কিন্তু কার্যকর দফা এখানে রয়েছে। তো এই একাদশতম তপশিলে মোট 29টি তোমার ফাংশনাল আইটেম রয়েছে এখানে, আর এগুলি পঞ্চায়েতি রাজ সম্বন্ধীয়, অর্থাৎ এখানে পঞ্চায়েতি রাজ সম্বন্ধীয় সব কিছু কিন্তু রয়েছে। এটা কত থেকে কততম? এটা হচ্ছে 243 থেকে 243 ও পর্যন্ত কিন্তু রয়েছে, আর এখানে মোট 29টি তোমার কার্যকর দফা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধানের কত নং ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত রয়েছে? পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী কত নং ধারায় বর্ণিত রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, তোমার 320 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো সংবিধানের 315 নং ধারায় বলা হয়েছে যে কেন্দ্র ও প্রতিটি রাজ্যে একটি করে কি থাকবে?
পাবলিক সার্ভিস কমিশন থাকবে। আর এই 317 নং ধারায়, যেটা অপশন বিতে রয়েছে, এই 317 নং ধারায় কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা, অর্থাৎ সরিয়ে দিতে পারে যে, সেই সরিয়ে দেওয়ার কথা বলা রয়েছে কিন্তু 317 নং ধারায়। এরপরে যেটা অপশন সিতে রয়েছে 319 নং ধারা, এখানে 319 নং ধারায় কিন্তু সদস্যদের কি বলা রয়েছে, যে এই সদস্যদের অন্য পদে যোগদান বিষয়ে নিয়ম নীতি কিন্তু আলোচনা করা হয়েছে কিন্তু এই 319 নং ধারায়। এরপরে আমরা যাব, আরও একটা ধারা রয়েছে 316 নং ধারা। সেখানে কি বলা রয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্র কর্তৃক, যেটাকে বলা হচ্ছে রাষ্ট্র কর্তৃক কমিশন, যেটাকে বলছে পাবলিক সার্ভিস কমিশন, তাদের সদস্যদের নিয়োগ ও চাকরির শর্তাদি সংক্রান্ত বিষয়াদি কিন্তু এখানেই রয়েছে 316 নং ধারায়, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে, অর্থ কমিশনের মোট 5 জন সদস্য থাকে, একজন কি থাকেন, চেয়ারপারসন থাকেন, ও চারজন কি থাকে, আলাদা সদস্য। এই 4 জন সদস্যকে 4টি বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচিত করা হয়। যারা নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী, অর্থাৎ যারা নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী রয়েছেন তাদের সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু নির্বাচন করা হয়। তারপরে বলা রয়েছে, দেখো নিচের কোন ক্ষেত্রটি এই নির্বাচনের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কোন ক্ষেত্র থেকে নির্বাচন করা হয় না। এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি, একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে কিন্তু এখানে নির্বাচন করা হয় না। অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো এই অর্থ কমিশনে কখনোই কোনো দক্ষ রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু সদস্য হিসাবে গ্রহণ করা হয়নি। তো বাকিগুলো যে রয়েছে, বাকি এই তিনটেই কিন্তু রয়েছে ঠিক, কারণ হাইকোর্টের বিচারক বা সেই যোগ্যতা সমতুল্য যদি কেউ থাকে তাকেও কিন্তু এখানে নিয়োগ করা হয়। তাছাড়া অপশন বিতে যেটা রয়েছে, একজন ব্যক্তি যার সরকারের অর্থনৈতিক ব্যাপারে জ্ঞান রয়েছে তাকেও কিন্তু এখানে নিয়োগ করা যেতে পারে। তারপরে অপশন সিতে যেটা রয়েছে, অর্থনীতি বিষয়ে যার গভীর জ্ঞান আছে তাকেও কিন্তু এখানে নিয়োগ করা যেতে পারে। একমাত্র অপশন ডি কিন্তু হচ্ছে এখানে নিয়োগ করা যায় না। একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে কিন্তু কখনোই এই তোমার অর্থ কমিশনে নিয়োগ করা যায় না। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইব কত নং ধারায় বলা রয়েছে। এই শিডিউল ট্রাইব যেটা এসটি বলা হচ্ছে, এই এসটির কথা কত নং ধারায় বলা রয়েছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন সি, অর্থাৎ তোমার 338-এর এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো 89তম সংবিধান সংশোধনীর দ্বারা ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি এই দুইটি আলাদা সংস্থা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া দেখো তোমার ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট যেটা বলা রয়েছে, যেটা শিডিউল কাস্ট কিন্তু সেটা কিন্তু বলা রয়েছে আর্টিকেল তোমার 338, যেটা 338-এ কিন্তু বলা রয়েছে হচ্ছে কি শিডিউল কাস্টের কথা। আর ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব যেটা রয়েছে সেটা কিন্তু 338-এর এতে বলা রয়েছে। এরপরে আসবো আমরা 338-এর বিতে, তাহলে কি বলা রয়েছে, 338-এর বিতে কিন্তু বলা রয়েছে ন্যাশনাল কমিশন ফর কি ব্যাকওয়ার্ড ক্লাসেসের কথা কিন্তু বলা রয়েছে হচ্ছে 338-এর বি নং ধারায়। এরপরে যেটা জানবো আমরা 341 নং ধারায় কিন্তু পুরো এসসির কথা বলা রয়েছে, এসসির কথা পুরোটাই বলা রয়েছে 341 নংয়ে। আর 342 নংয়ে কী বলা রয়েছে, এসটির কথা কিন্তু বলা রয়েছে 342 নং ধারায়। এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি নেই। দেখো পরবর্তী কোশ্চেনেই রয়েছে, নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কত নং ধারাটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কত নং ধারা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ 15 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, তারপর হচ্ছে জন্মস্থান, এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে বৈষম্য করা যাবে না, এটি কিন্তু 15 নং ধারায় অর্থাৎ 15 নং আর্টিকেলে কিন্তু লেখা আছে। আর এটি কেবলমাত্র কি ভারতের নাগরিকদের জন্যই কিন্তু প্রযোজ্য রয়েছে এই কথাটি, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, তারপর জন্মস্থান, এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বৈষম্য করা যাবে না ভারতীয়দের ক্ষেত্রে, এটা কিন্তু 15 নং ধারায় বলা রয়েছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে ফ্যাক্টো আইনের উল্লেখ আছে, ফ্যাক্টো আইনের উল্লেখ রয়েছে কত নং ধারায়। এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি অপশন বি, অর্থাৎ 20-1 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো ফ্যাক্টো আইন কি, যে এই ফ্যাক্টো আইন কিন্তু হচ্ছে এই অনুচ্ছেদে অর্থাৎ 20-1 নং ধারায় কিন্তু এই ফ্যাক্টো আইনের কথা বলা রয়েছে। তো দেখো ফ্যাক্টো আইন কি, ফ্যাক্টো আইন হচ্ছে যে দেশের প্রচলিত আইন ভাঙা ছাড়া কাউকে যদি শাস্তি দেওয়া যাবে না, এটা কিন্তু বলা রয়েছে এখানে। এবং সেই শাস্তিও যদি অপরাধ সংগঠিত হওয়ার সময় দেশের আইন অনুযায়ী যে শাস্তি পাওয়ার যোগ্য, কোনো অবস্থাতেই তাকে কী করা যাবে না, বেশি হবে না, অর্থাৎ যে যোগ্য রয়েছে শাস্তির সেই যোগ্যতার তুলনায় যদি বেশি শাস্তি দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া যাবে না। আর এই যে ফ্যাক্টো আইন এটা কিন্তু উল্লেখ রয়েছে 20-1 নং ধারায়, অর্থাৎ 20-1 নং অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে দেশের প্রচলিত আইন ভঙ্গ করা ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না, এবং সেই শাস্তিও যদি অপরাধ সংগঠিত হওয়ার সময় দেশের আইন অনুযায়ী যে শাস্তি পাওয়া যোগ্য, কোনো অবস্থাতেই তার বেশি শাস্তি কিন্তু সেখানে দেওয়া যাবে না। এরপরে দেখো অপশন সিতে যেটা রয়েছে,
20(2) নং ধারা, সেখানে কি বলা রয়েছে, এই 20(2) এখানে কিন্তু বলা রয়েছে যে একই অপরাধের জন্য একাধিকবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না, এটা কিন্তু বলা রয়েছে 20(2) নং ধারায়। আর এখানে বলা রয়েছে অফিস এবং আদালত কিন্তু আলাদা আলাদাভাবে দুবার শাস্তি দিতে পারে, কিন্তু একবারই আদালত কিন্তু দুবার শাস্তি দিতে পারে না একই অপরাধের জন্য। তাহলে অফিস যদি কোনো অফিসে যদি অপরাধ হয়, সেই অফিস একবার শাস্তি দিতে পারে এবং আদালত কিন্তু একবার পৃথকভাবে শাস্তি দিতে পারে। কোন স্থান থেকে এই ভারতের মূল সংবিধান প্রকাশিত হয়েছিল, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ দেরাদুন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেরাদুন থেকে কিন্তু ভারতের এই মূল তোমার সংবিধানটি কিন্তু এই দেরাদুন থেকে প্রকাশিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে যে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে একটি প্রধান শর্ত হচ্ছে ব্যক্তিটি 30 বছর বয়স হওয়া দরকার। সংবিধানের এই কত নং ধারায় এটি উল্লেখ রয়েছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 84 নং ধারা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো সংবিধানের এই 84 নং অনুচ্ছেদে সংসদের 2 কক্ষের সদস্য হওয়ার যোগ্যতার জন্য কি রয়েছে, উল্লেখ রয়েছে কিন্তু এখানেই। অর্থাৎ সেখানে কি রয়েছে, সেখানে বলা রয়েছে যে রাজ্যসভার ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 30 বছর এবং লোকসভার ক্ষেত্রে যদি কেউ দাঁড়াতে চায় বা কেউ যদি লোকসভার সদস্য হতে চায় তাহলে কিন্তু তার বয়স হতে হবে 25 বছর। আর 83 নং ধারা যেটা রয়েছে তার আগেই অপশান সিতে, এই 83 নং ধারায় কী বলা রয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে যে সংসদের কার্যকালের সময়সীমা, অর্থাৎ একটি সংসদের কার্যকাল কত হবে সেটার সময়সীমা কিন্তু এই 83 নং ধারায় বলা রয়েছে। এখানে বলা রয়েছে যে একটি সংসদের কার্যকালের সময়সীমা অর্থাৎ লোকসভার ক্ষেত্রে হবে 5 বছর আর রাজ্যসভার ক্ষেত্রে কত হবে 6 বছর, এটা কিন্তু এখানেই বলা রয়েছে। এছাড়া দেখো 80 নং ধারা, 80 নং ধারায় কিন্তু বলা রয়েছে রাজ্যসভার গঠন প্রণালী কিন্তু এখানে 80 নং ধারায় বলা রয়েছে। এরপরে যাব আমরা 89 নং ধারা, সেখানে কিন্তু 89 নং ধারায় বলা রয়েছে রাজ্যসভার একজন চেয়ারম্যান থাকবেন এবং একজন ডেপুটি চেয়ারম্যান থাকবেন, সেটা কিন্তু বলা রয়েছে এই 89 নং ধারায়। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটাকে বলা হচ্ছে ইউজিসি, এই ইউজিসি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তৈরি হয়েছিল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো এই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন গঠিত হয় 1953 সালে, তবে 1956 সালে এটি বিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়। আর এটি তোমার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কিন্তু অন্তর্গত রয়েছে, যেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে রয়েছে। আর এই ইউজিসি এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, হোয়াইট পাবেল এটিএম বলতে বোঝায়, অর্থাৎ হোয়াইট পাবেল এটিএম বলতে কি বোঝায়, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ সেই সকল এটিএম যেগুলি কি নন ব্যাংকিং কোম্পানি সংস্থা দ্বারা ইস্যু করা হয়, অর্থাৎ সেই সমস্ত এটিএমকেই বোঝায় যেগুলি কি নন ব্যাংকিং কোম্পানির সংস্থা দ্বারা কিন্তু ইস্যু হয়ে থাকে, সেটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এই যে এটিএম নন ব্যাংকিং সংস্থা দ্বারা ইস্যু হয় এটি, এছাড়া দেখো এগুলি কিন্তু আরবিআই দ্বারা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট 2007 এই আইনের অধীনে কিন্তু অনুমোদিত হয়ে থাকে, এই তোমার হচ্ছে হোয়াইট পাবেল এটিএম। পরবর্তী কোশ্চেন দেখো, পুরা PURA এই শব্দের পুরো অর্থ কী, এই পুরো অর্থ কী রয়েছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন বি, অর্থাৎ প্রোভাইডিং আরবান তোমার হচ্ছে এমিনিটিস ইন রুরাল এরিয়া, অর্থাৎ প্রোভাইডিং আরবান এমিনিটিস ইন রুরাল এরিয়া হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এই যে গ্রামীণ ভারতের উন্নতি প্রকল্পে প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের মস্তিষ্ক প্রসূত কিন্তু এই প্রকল্পটি, এই যে বলা রয়েছে পুরা PURA, এটি কিন্তু হচ্ছে APJ আব্দুল কালামের মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প। আর শহরের বাইরে পরিষেবাকে গ্রামীণ অঞ্চলে পৌঁছে দিতে এই প্রকল্প কিন্তু প্রথম গ্রহণ করা হয়। 2004 সাল থেকে এই প্রকল্পটি চালু হয়ে আসছে। আর গ্রামাঞ্চলে বিদ্যুৎ, তারপরে পানীয় জল, নিকাশি ব্যবস্থা ইত্যাদি পরিষেবা কিন্তু পৌঁছে দেওয়াই হচ্ছে কি এই প্রকল্পের মূল লক্ষ্য। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পিপল প্ল্যানের খসড়া কে বানিয়েছেন, পিপল প্ল্যানের খসড়া কে বানিয়েছেন, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 1945 সালে মানবেন্দ্রনাথ রায় পিপলস প্ল্যানের খসড়া বানান। আর এই শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলত কৃষির প্রভূত উন্নতি করাই ছিল এই প্ল্যানের মূল লক্ষ্য। পরবর্তী কোশ্চেন, যে কি বলা রয়েছে, লাফার কার্ভ কিসের সঙ্গে সম্পর্ক বোঝায়, এটির দ্বারা কিসের সম্পর্ক বোঝায়, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ট্যাক্স রেভিনিউর সঙ্গে ট্যাক্স রেটের সম্পর্ক কিন্তু এখানে বুঝিয়ে থাকে। তো দেখো আমেরিকার অর্থনীতিবিদ অথর লাফার দ্বারা প্রদত্ত এই লাফার কার্ভটি ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স রেটের মধ্যে সম্পর্ককে নির্দেশ করত। আর এটি দেখতে কী রকম ছিল, এটি কিন্তু দেখতে অনেকটা উল্টানো ইউ এর মতো হয়।
আর ট্যাক্স রেট যত বাড়তে থাকে এখানে ট্যাক্স রেভিনিউ কিন্তু কী হয় তত বাড়তে থাকে। আর একটি নির্দিষ্ট বিন্দুর পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করার পর থেকেই কিন্তু এই ট্যাক্স রেট বাড়তে থাকলেও ট্যাক্স রেভিনিউ যেটা রয়েছে সেটা কিন্তু কমতে থাকে ধীরে ধীরে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো বলা রয়েছে মনিটরি পলিসি কমিটি। মনিটরি পলিসি কমিটি কত সালে গঠিত হয়? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো 6 সদস্যের মনিটরি পলিসি কমিটি 2016 সালে গঠিত হয়। আর ফিনান্স অ্যাক্ট 2016 দ্বারা আরবিআই অ্যাক্ট 1934কে সংশোধন করে মনিটারি পলিসি কমিটি কিন্তু গঠিত হয়। অর্থাৎ আরবিআই অ্যাক্ট 1934 সালে যেটা গঠন করা হয়েছিল সেটাকে পরবর্তীকালে 2016 সালে কিন্তু ফিনান্স কমিশন 2016 দ্বারা কিন্তু সংশোধন করে এটি তৈরি করা হয় মনিটারি পলিসি কমিটি। এই 6 সদস্যের মধ্যে কিন্তু এক্স অফিস চেয়ারপারসন হলেন কে? রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু হচ্ছেন এক্স অফিস চেয়ারপারসন, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো রয়েছে যে নিম্নলিখিত কোনটি সরকারের মূলধনী খাতে ব্যয়ের অন্তর্ভুক্ত? অর্থাৎ সরকারের মূলধনী খাতে ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ সেচের জন্য ব্যয় কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো প্রতিরক্ষা খাতে ব্যয়, রাজ্যগুলিকে অর্থ প্রদান করা, এছাড়া ভর্তুকির জন্য ব্যয়, তারপরে স্যালারি পেনশন ইত্যাদি খাতে কিন্তু সরকারের প্রদত্ত ব্যয়। আর দেখো এখানে রাজস্ব খাতে ব্যয়ের অন্তর্গত এবং লোনের জন্য প্রদেয় অর্থ, এছাড়া হচ্ছে সেচের জন্য অর্থ ইত্যাদি যেগুলো হয় সেগুলো কিন্তু মূলধনী খাতে ব্যয়ের অন্তর্গত থাকে। অর্থাৎ সরকারের মূলধনী খাতে ব্যয়ের অন্তর্গত কিন্তু এটা থাকে আর কি, সেচের কার্যে যে ব্যয়টা হয় আর কি সেটা। তো এখানে এখন আমরা সেচ সম্পর্কে একটু জানি। সেচ তো হচ্ছে তোমার স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে সেচের ফুল ফর্ম। আর এখানে কি করা হয়, এই সেচের অন্তর্ভুক্ত যে তোমার শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটি বিশেষ ছাড় দেওয়া হয়। অর্থাৎ সেখানে ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এই ছাড় দেওয়ার ফলে কিন্তু সেই সেচের অন্তর্ভুক্ত যে শিল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে তার উৎপাদিত দ্রব্যগুলো মেলে ধরতে পারে এবং কম খরচে ভালো কোয়ালিটির মাল তারা উৎপাদন করতে পারে, আর সেগুলো আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে পারে এবং বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে পারে। তার জন্যই কিন্তু এই সেচের অন্তর্ভুক্ত যে রয়েছে শিল্প এবং কলকারখানাগুলো সেগুলোকে কিন্তু এই মূলধনী অর্থাৎ তোমার ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেনেই রয়েছে ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কত সালে গঠিত হয়? এটি কত সালে গঠিত হয়? এখানে হচ্ছে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ 2001 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো 2001 সালের এপ্রিল মাসে এই ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু গঠিত হয়। আর এর মূল কাজ কি? এর মূল কাজ হলো আর্থিক বাজার, সরকারি সিকিউরিটি এবং বিদেশি মুদ্রার বাজারের বিভিন্ন আর্থিক লেনদেনকে সুগম করাই ছিল এর মূল কাজ। পরবর্তী কোশ্চেন যে বলা রয়েছে ভার্মা কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই ভার্মা কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ দুর্বল ব্যাংকগুলির পর্যবেক্ষণ করাই কিন্তু এর মূল কাজ। এছাড়া দেখো 1999 সালে এমএস ভার্মা এর নেতৃত্বে দুর্বল পাবলিক সেক্টর ব্যাংকগুলির পুনরুজ্জীবনের জন্য এই কমিটি কিন্তু গঠন করা হয়। তাহলে কত সালে? 1999 সালে এমএস ভার্মার নেতৃত্বে কিন্তু এই কমিটি গঠন করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো বলা রয়েছে লিড ব্যাংক স্কিম কত সালে গঠিত হয়? এই লিড ব্যাংক স্কিম কত সালে গঠিত হয়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 1969 কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো গ্রামীণ এলাকায় কোঅপারেটিভ এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে প্রফেসর গাডগিল এবং নরিম্যান কমিটির সুপারিশে 1969 সালে লিড ব্যাংক স্কিম নিয়ে আসা হয়। আর একটি নির্দিষ্ট ব্যাংক একটি নির্দিষ্ট এলাকায় পরিষেবাকে কি করে মজবুত করবে, এটিই ছিল এই স্কিমের মূল লক্ষ্য। পরবর্তী কোশ্চেন দেখো বলা রয়েছে কোন কমিশনের সুপারিশে মূল বাজেট থেকে রেল বাজেটকে পৃথক করা হয়েছে? দেখো কোন কমিশনের সুপারিশে এই মূল বাজেট থেকে রেল বাজেটকে পৃথক করা হয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ একওয়ার্থ কমিশন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো 1924 সালে একওয়ার্থ কমিশনের সুপারিশে মূল বাজেট থেকে রেল বাজেট কিন্তু আলাদা করা হয়। আর 2017 থেকে 18 অর্থবর্ষ থেকে যদি এটি কিন্তু দুটি বাজেট একত্রিত করে একই দিনে পেশ করা হচ্ছে, অর্থাৎ 17-18 অর্থবর্ষ থেকেই এই দুটি বাজেট একত্রিত করে একসঙ্গে পেশ করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে গ্লোবাল রিটেইল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ ভারত পৃথিবীর মধ্যে কততম স্থানে রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ সেকেন্ড পজিশনে কিন্তু এটি রয়েছে। তো দেখো এটি কার্নি দ্বারা প্রকাশিত গ্লোবাল রিটেইল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতে বিশ্বে কি রয়েছে? বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অধিকার করে রয়েছে। আর তালিকার শীর্ষে কে রয়েছে?
তালিকার একদম শীর্ষ স্থানে রয়েছে কিন্তু চীন। পরবর্তী কোশ্চেন দেখি। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে বর্তমান সেপ্টেম্বর 2020 সালে অনুযায়ী আর কি 2020 সাল অনুযায়ী ভারতের অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত আছেন, অর্থাৎ 2020 সেপ্টেম্বর মাস অনুযায়ী কিন্তু বলা রয়েছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ অজয় ভূষণ পাণ্ডে কিন্তু হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো এখানে এই 2020 সালের সেপ্টেম্বর মাসের আগে কে ছিল, তোমার আগে কিন্তু ছিল হচ্ছে রাজীব কুমার, কিন্তু তার আগে ছিল। এর পরবর্তীতে 2020 সেপ্টেম্বর পর্যন্ত তো ছিল এটি, তার পরবর্তীতে 29শে এপ্রিল 2021 সালে এটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে 2021 সাল থেকে 2021 সালের 29শে এপ্রিল থেকে কিন্তু টিভি সমানাথন কিন্তু রয়েছে। ভারতের অর্থ সচিব কিন্তু বর্তমানে রয়েছেন কে, টিভি সমানাথন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।